ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা একটা ভীষণ জরুরি বিষয় আলোচনা করব, যে বিষয়টি আমাদের জনজীবনকে বিধ্বস্ত করছে, আতঙ্কগ্রস্ত করছে, অকালে মৃত্যুর পরোয়ানা নিয়ে আসছে। বিশেষত নতুন প্রজন্মের যুবক যুবতীদের সতর্কবাণী এটা, এবং বয়স্ক মানুষ যারা, তারা যাতে তাদের ছেলে মেয়েদের একটু সতর্ক করেন এ বিষয়ে। আপনারা জানেন, সাম্প্রতিককালে ট্যাংরার দে পরিবারে তারা খুবই ধনী, উচ্চবিত্ত মানুষ, কিন্তু দেনার দায়ে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। তার ভিতর দুই ভাই, দুই বউ এবং দুই ভাইয়ের একটি করে সন্তান, সকলেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল। এরা খুবই ধনী, বড় ব্যবসায়ী, বিশাল বাড়ি, দামি গাড়ি। আবার অপরদিকে এই মাসেই মধ্যমগ্রামে এক অল্প বয়সী বধূ তার 4-5 বছরের কন্যা সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছে। একই কারণ, দেনার দায়ে, আতঙ্কে। এছাড়া ভারতবর্ষ, বাংলাদেশ, অসংখ্য কৃষক দেনার দায়ে প্রতি বৎসর হাজারে হাজারে, লাখে লাখে আত্মহত্যা করছে। তা আজকে আমাদের আলোচনার বিষয় যে কেন এই ঋণের দায়ে মানুষ জড়িয়ে পড়ছে। এটা হচ্ছে প্রথম পর্বে আলোচনা। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে এই ঋণের জাল বা ঋণের জঙ্গল থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, তার একটা পথ নির্দেশ করব। মোটামুটি 5টি পথ দেখাবো, যাতে ধীরে ধীরে ঋণের জাল থেকে বা ঋণের জঙ্গল থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। এবং সবশেষে 2টো বোনাস পয়েন্ট থাকবে। সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বিষয় হচ্ছে, আজ থেকে 50-60 বছর আগে কিন্তু মানুষ ঋণের পিছনে এত ছুটতো না। তার কারণ, ভোগবাদ তখন বা কনজুমারিজম এতটা মাথাচাড়া দেয়নি। এখন আমরা হাতের কাছে সহজে লোন পেতে পারি। ক্রেডিট কার্ডের কনসেপ্ট আগে এত ব্যাপকভাবে ছিল না। এখন দেখবেন আপনাদের মোবাইলে SMS-এ বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে অ্যাক্সিস ব্যাংক, ICICI ব্যাংক, যে আপনার নামে 1 লাখ টাকা কি 2 লাখ টাকার ক্রেডিট কার্ড রেডি ফর ডিসপাস। অর্থাৎ আপনি শুধু কনসেন্ট দিলেই তারা ক্রেডিট কার্ড পাঠিয়ে দেবে। আর এটা এমনই একটি জিনিস, এটা শুধু সোয়াইপ করবেন আর আপনি জিনিস কিনতে পারবেন। এই একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট এসেছে, বাই নাও পে লেটার। এখন কেন, পরে টাকা দাও। টাকা দেওয়ার জন্য কোনো চিন্তা নেই, তুমি আগে জিনিসটা কেন ভোগ করো। মানুষ তো ভাবছে, আরে এখন তো আমাকে পয়সা দিতে হচ্ছে না, কিনে ফেলি এসিটা, কিনে ফেলি গাড়িটা, শখের জিনিস করে ফেলি, দূর দেশে বেরিয়ে আসি লোন নিয়ে। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা মারাত্মক। আজই খবরের কাগজে, টিভিতে দেখছিলাম, মাইক্রো ফাইন্যান্স আজকাল গ্রামের দিকে বন্ধন নামক একটি সংস্থা, এবং এরকম আরও অনেক অসংখ্য মাইক্রো ফাইন্যান্স আছে, যারা একেবারে দিন দরিদ্র মানুষদের 10,000, 15,000, 20,000, 50,000 টাকা লোন দেয়। প্রতি মাসে
কিস্তিতে তাদের কাছ থেকে টাকা আদায় করে, জবরদস্তি করে, বাড়িতে এসে হুল্লোড় করে, ঝামেলা করে, মেয়েদের অসম্মান করে তারা টাকা আদায় করে। এইভাবে তারা ঋণের জালে জড়িয়ে পড়ছে সাধারণ মানুষ। অতএব এটা শুধু ধনীদের বা গরিবদের বিষয় না, এই মুহূর্তে এটা একটা সামগ্রিক সামাজিক সমস্যা। এর থেকে যদি আমরা সাবধান না হই, আমাদের কিন্তু আত্মহননের পথ বেছে নিতে হবে। অসংখ্য ঘটনা আপনারা রেগুলার কাগজে দেখবেন, টিভিতে দেখবেন, প্রতি বছর লক্ষ লক্ষ কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করছে। আসলে বেশিরভাগ ঋণই অ্যাভয়েডেবল লোন, যে লোনগুলো না নিলেও চলে, আমাদের জীবন চলেই যাবে। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিবেশী এটা করেছে, আমাকেও করতে হবে, আমার সহকর্মী এরকম একটা পার্টি দিয়েছে, কি বিদেশে বেড়াতে গেছে, কি দীঘা, মন্দারমণি, কুলু মানালি বেড়াতে গেছে, আমাকেও যেতে হবে, লোক দেখাতে হবে, শো আপ করতে হবে। এই প্রবণতাটার জন্যে লোন নেওয়া বেড়েছে। আর কি, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, সে সরকারি হোক বেসরকারি ব্যাংক হোক, তারা এই মুহূর্তে কর্পোরেট লোনের দিকে খুব একটা ঝুঁকছে না। তার কারণ বহু কর্পোরেট লোন অনাদায়ী হয়ে গেছে, সেই জন্যে কর্পোরেট লোনে তাদের খুব একটা এখন উৎসাহ নেই। তারা জোর দিয়েছে রিটেল লোন, অর্থাৎ আমার আপনার মতো সাধারণ চাকরিজীবী কর্মজীবী মানুষকে তাদের টার্গেট করেছে। বলছে এসো পার্সোনাল লোন নাও, হাউজিং লোন নাও, কার লোন নাও, টু হুইলার লোন নাও। এইভাবে আমাদের লোনের দিকে আকৃষ্ট করছে। আমাদের প্রয়োজন না থাকলেও তাদের অনুরোধে উপরোধে আমরা ঢেকে গেলছি। এখানে আমাদের সাবধান হতে হবে। এদের ব্যবসা বাড়ানোর জন্যে, এদের টার্গেট ফুলফিল করার জন্যে আমাকে আপনাকে লোন নিতে বাধ্য করছে। এখানে আমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। না, আমার যা অবস্থা তাতে এই টাকা লোন নিয়ে তার ইএমআই দেয়া আমার পক্ষে হয়তো কষ্টকর হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব, যদি আপনি একবার এই চক্রব্যূহে ঢুকে পড়েন, ঋণের চক্রব্যূহে, ঋণের জঙ্গলে আপনি যদি ঢুকে পড়েন, কি করে আপনি এর থেকে মুক্তি পেতে পারেন, তার কতগুলো কৌশল, মোটামুটি 5টা কৌশল শেখাবো, যেটা আপনাদের উপকারে আসতে পারে। এবং শেষকালে থাকবে 2টি বোনাস টিপ। তার আগে বলে নিই, আমি আপনাদের সুজয়, আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। যদি আমার চ্যানেলটি এবং আমার ভিডিওগুলি আপনাদের কাজে আসে, ভালো লাগে, তাহলে লাইক করবেন, বন্ধুদের অনেক অনেক করে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশানটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। এবার আসি আমার 5 দফা সতর্কীকরণ বা পথ, যা দিয়ে আপনি আপনার এই ঋণের চক্রব্যূহ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারেন। প্রথমটা হচ্ছে, আপনাকে আগে আপনার যে বিভিন্ন লোন আছে, সেটা ক্রেডিট কার্ডের লোন, পার্সোনাল লোন, হোম লোন, কার লোন, বাইরের লোকের কাছে লোন, এই লোনগুলো প্রায়োরিটাইজ করুন, লিস্ট আউট করুন। কি করে? হায়ার ইন্টারেস্ট দিয়ে পরপর উচ্চ ইন্টারেস্ট হার অনুযায়ী পরপর লোনের লিস্টটা একটা জায়গায় লিস্ট আউট করুন। তাহলেই আপনি বুঝবেন যে আপনার কতগুলো লোন আছে, প্রতি মাসে কত টাকা ইএমআই দিতে হচ্ছে, কে কে আপনার বাড়িতে এসে ঝামেলা করার মতো রয়েছে, এখনই লোন শোধ করবার জন্য তাগাদা দিচ্ছে। সেই লিস্ট আউটটা করুন।
করার পরে আপনি যেটা দেখবেন সবচেয়ে বেশি সুদ দিতে হচ্ছে, হয়তো লোনের পরিমাণ কম কিন্তু তার ইএমআই বা সুদ খুব বেশি, সেই লোনটা আপনি চেষ্টা করুন সবচেয়ে আগে শোধ করবার। 2 নম্বর হচ্ছে আপনার যে লোনের, ধরুন আপনার একটা লোন আছে 5 বছর রিপেমেন্ট পিরিয়ড, সেটাকে সেই লোন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটাকে আপনি টেনিওরটাকে একটু বাড়িয়ে দিন, তাহলে আপনার ইএমআইটা অনেকটা কমে যাবে। রিপেমেন্ট পিরিয়ডটা বড় হয়ে গেলে ইএমআইটা কমে যাবে, ইএমআই কমলে আপনার হাতে কিছু সারপ্লাস থাকবে। 3, ধরে নিন আপনি একটা লোন নিয়েছেন, ধরুন হাউজিং লোন, আপনি 50 লক্ষ টাকা লোন নিয়েছেন 25 বছরের জন্য, রিপেমেন্ট পিরিয়ড 25 বছর। এবার সেই আপনার 38,000 কি 39,000 টাকা ইএমআই। আপনি কি করবেন, আপনি প্রতি বছর চেষ্টা করুন একটা ইএমআই এক্সট্রা দিতে, বছরে 12টা ইএমআই দিতে হবে, আপনি একটা ইএমআই কষ্ট করে বছরে বেশি দিন। আর কি করবেন, আপনার তো ইনকাম বাড়ছে প্রতি বছর, স্যালারিতে ইনক্রিমেন্ট হচ্ছে, ডিএ বাড়ছে, বা যারা স্বনিযুক্ত প্রকল্পে আছেন তাদেরও আয় বাড়ছে। সেই জন্য আপনি কি করবেন, যে আপনার ইএমআই যা আছে সেটা প্রতি বছর তার উপর 10% ইএমআই বাড়িয়ে দিন। ধরুন 40,000 টাকা আপনার ইএমআই এবছর, তাহলে এবছর আপনি 40,000 টাকা করে দেবেন, প্লাস একটা এক্সট্রা 40,000 টাকা ইএমআই দেবেন। আর সামনে বছর কত দেবেন, 40-এর 10% বাড়ালে 4,000, তাহলে 44,000 করে আবার এক বছর আপনি দিন। তারপরে বছর 44,000-এর উপর আবার 10% বাড়াবেন। এই করে আপনি যদি দেন তাহলে আপনার দেখবেন ইন্টারেস্ট পেমেন্টের হারটা অনেক কমে যাবে এবং লোন রিপেমেন্টটা অনেক আগে হয়ে যাবে। যদি নর্মাল কোর্সে আপনার ওই 50 লক্ষ টাকা 25 বছরে প্রায় 40,000 টাকা ইএমআই দিয়ে শোধ করতে হতো, আপনার প্রায় 65 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা আসলের জন্যে 65 লক্ষ টাকা ইন্টারেস্ট দিতে হতো। আর আপনি যদি, আমি যেটা বললাম 10% প্রতি বছর ইএমআইকে বাড়িয়ে দিন এবং বছরে একটি এক্সট্রা ইএমআই জমা দিন, তাহলে দেখবেন 65 লক্ষ টাকা ইন্টারেস্টটা হয়ে যাবে 27 লক্ষ এবং লোনটা রিপেড হয়ে যাবে 25 বছরের জায়গায় 10 বছরে টাকাটা সুদ হয়ে যাবে। এটা একটা ম্যাজিক ফর্মুলা, এটা এমন কিছু কঠিন না। আপনার বোনাস পেতে পারেন, কোথাও থেকে হঠাৎ টাকা পেতে পারেন, অর্থাৎ বছরে একটা ইএমআই এক্সট্রা দেবেন আর আপনার আয় বাড়ছে, সেই সাথে আপনার ইএমআই প্রতি বছর 10% করে স্টেপ আপ করুন। আর একটা কি, রিফাইন্যান্স ইওর কস্টলি লোন। তার মানে ধরুন ক্রেডিট কার্ডে যে টাকাটা আপনি নেন সেটা একটা 15 দিন 1 মাসের পিরিয়ড থাকে, তারপর থেকে তারপর ইন্টারেস্ট হয়। এবং এটা আপনারা বেশিরভাগ লোকই জানেন না যে ক্রেডিট কার্ডের উপর কত টাকা করে ইন্টারেস্ট কাটছে। ক্রেডিট কার্ডের উপর ইন্টারেস্ট 30 থেকে 48% বৎসরে, হু করে ইন্টারেস্ট বাড়তে থাকবে, লোন ডিউজ বাড়তে থাকবে। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে কস্টলি। তাহলে আপনি দরকার হলে ব্যাংক বা অন্য কারোর কাছ থেকে ক্রেডিট কার্ডের যত ডিউজ হয়েছে সেই পরিমাণ টাকাটা লোন নিন। 10%, 12%, 15%-এ পার্সোনাল লোন বা
বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা নিয়ে পুরো ক্রেডিট কার্ডের চ্যাপ্টারটা ক্লোজ করে দিন। ক্রেডিট কার্ডে রাখারই দরকার নেই, পুরো চ্যাপ্টারটা ক্লোজ করে দিন, ওটা হাতে থাকলেই চুলকাবে। 5 নম্বর সবচেয়ে জরুরি, যেটা সবচেয়ে আমরা অবজ্ঞা করি, মাসের 1 তারিখে মাইনে পাচ্ছি, খরচ করছি, 4 তারিখ 5 তারিখে যে প্রায় মানি ব্যাগ ফাঁকা, কোনো রকমে চলছে, আমাদের কোনো হিসেব নেই কিসে কত টাকা। গিন্নি বললো চলো আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করে আসি, হাতে কার্ড আছে, চললেন। বললো চলো ছুটি পড়েছে 3 দিন দীঘায় ঘুরে আসি, মন্দারমণি ঘুরে আসি, আপনি চললেন। আপনার কোনো বাজেট নেই যে আমার 20,000 টাকা আয় কি মাসে 50,000 টাকা আয়, তার ভিতর আমাকে চলতে হবে। তার জন্য আমি একটা বাজেট করি, দেখি তো কিসে কত খরচ হচ্ছে, কোন কোন খরচগুলো আমি অ্যাভয়েড করতে পারি, এখন না করলেও চলতে পারে। এবং এখানে আমাদের সেই পার্সোনাল ফাইন্যান্সের বেসিক রুলটা মনে রাখতে হবে, 50-30-20। 50 নিডস, অর্থাৎ আমাদের জীবনযাপনের অপরিহার্য যে খরচগুলো, সেগুলোর জন্য আমার ট্যাক্স বাদে বাড়িতে যে টেক হোম মানিটা আসছে তার 50% সংসারের খরচ, গ্যাস থেকে শুরু করে আনাজপাতি, ছেলেমেয়ের পড়াশোনার খরচ, ওষুধপত্রের খরচ, গ্যাসের খরচ, রিচার্জের খরচ, ইলেকট্রিক বিল, সমস্ত কিছু এর ভিতর মেনটেন করতে হবে। 30% থাকবে শখ আহ্লাদের জন্যে, আমি একটা কিছু কিনবো দামি, আমি বেড়াতে যাব, আমি একদিন হোটেলে খেতে যাব, তার জন্য 30%। 20% আপনাকে সেভিংস করতেই হবে। এই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, 50-30-20। এই 20% যেটা, সেটা হচ্ছে আপনার ভবিষ্যতে একটা বাড়ি করার জন্য টাকা জমানো, আপনার বৃদ্ধ বয়সের রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য টাকা জমানো, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ এডুকেশনের জন্য ব্যবস্থা করা, ইত্যাদি। আপনার যে সমস্ত পরিকল্পনা আছে সেগুলো সফল রূপায়ণের জন্যে যে টাকাটা জমাতে হবে, সেটা এই 20%-এ যে সেভিংস হবে সেটাকে সঠিকভাবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে হবে। এই হচ্ছে আমাদের ডেট ট্র্যাপ থেকে কি করে বাঁচব, ঋণের জাল থেকে কি করে বাঁচব, তার একটা পথরেখা দিলাম। আর কথা দিয়েছিলাম ভিডিওর শেষে 2টো বোনাস টিপ দেব, সেটা হচ্ছে যে যেমনই আয় করুন অন্তত 6 মাসের একটা এমার্জেন্সি ফান্ড সকলে তৈরি করে রাখবেন। কোনো বিপদ বলে কয়ে আসে না, হঠাৎ কোনো জরুরি খরচ হতেই পারে, সেইটাকে মিট করবার জন্যে হঠাৎ করোনার মতো কোনো আতঙ্ক এলো, কাজকর্ম বন্ধ হয়ে গেল, অন্তত 2-4-6 মাস যাতে সংসার চলতে পারে, তার জন্যে একটা লিকুইড এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। সেটা কি? সেটা অন্তত আপনার যে সাংসারিক খরচ, অপরিহার্য সাংসারিক খরচ, তার 6 গুণ থেকে 12 গুণ আপনাকে সেভিং করে রাখতে হবে। ধরে নিন তার 70% ব্যাংকের এফডি করে রাখলেন, 20% আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখলেন, আর 10% আপনার বাড়িতে নিজের কাছে রাখলেন। এই 6 মাসের টাকাটা যেন এইভাবে আপনার একেবারে হাতের কাছে থাকে, তাহলে মনে জোর থাকবে, রাতে নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারবেন। কি শান্তি! হঠাৎ কোনো বিপদ এলে সেটা রুখবার মতো অবস্থায় আমি আছি। 2 নম্বর বোনাস টিপ হচ্ছে জীবন পদ্মপাতায় জল। আপনি আজ আছেন, কালকে নাও থাকতে পারেন, আর আপনি না থাকলে আপনি সংসারের একমাত্র আর্নিং মেম্বার,
আপনি না থাকলে সংসারটা ভেসে যাবে, ভিক্ষের বাটি নিয়ে রাস্তায় বেরোতে হবে। আপনি কি চান আপনার প্রিয়তম স্ত্রী, আপনার সন্তান সন্ততিরা এই অবস্থায় পড়ুক? তার জন্যে আপনার অন্তত যা বার্ষিক আয় তার 15 থেকে 20 গুণ ইন্স্যুরেন্স করুন। সেটা কোন ইন্স্যুরেন্স? যেটা বাজারে চলে সেই ইন্স্যুরেন্স না, ওই মানি ব্যাগ, এন্ডোমেন্ট, ওই সব ইন্স্যুরেন্স না। তার কারণে এইসব ইন্স্যুরেন্সের প্রিমিয়াম অনেক বেশি। আপনার যদি 1 কোটি কি 50 লাখ কি 2 কোটি কি 3 কোটি ইন্স্যুরেন্স করতে হয়, তাহলে আপনাকে দরকার হচ্ছে টার্ম লাইফ ইন্স্যুরেন্স, যেটা অরিজিনাল ইন্স্যুরেন্স, যে ইন্স্যুরেন্সের কথা ইন্স্যুরেন্স এজেন্টরা কখনো আপনাকে বলবে না। এর প্রিমিয়াম খুব কম, 500 থেকে 1,500 টাকার ভিতর আপনি 1 কোটি 2 কোটি টাকার ইন্স্যুরেন্স পেতে পারেন। আর এই পরিমাণ টাকা আপনার মৃত্যুর পরে আপনার পরিবারের মানুষরা পেলে তারা হাসি খুশিভাবে সুখে বাকি জীবনটা কাটাতে পারবে। আপনার ছেলেমেয়ের পড়াশুনো, চিকিৎসা এসব নিয়ে আপনার মৃত্যুর পরে আর কোনো চিন্তা থাকবে না। আজকে এ পর্যন্তই থাক, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা আমার সাথে থাকবেন এই আশা নিয়ে আজকে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।